হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের এমনি নিউজ আপডেট তো আপনারা জানবেন নিউজ কি হচ্ছে না হচ্ছে, বাট আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে গতকালকেও আমরা আলোচনা করেছিলাম নিউ ইয়র্ক সিটি ইলেকশন, নিউ ইয়র্ক সিটি পলিটিক্স অ্যান্ড বাংলাদেশিদের যে অবস্থান এবং তাদের প্রত্যাশা ও প্রাপ্তির সাথে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে মামদানিকে নিয়ে যে রিলিজিয়াস কার্ড, এই কার্ডের আপনার কেমন চলছে এবং এইটা কারা খেলছে এবং এর পরিণতি কি হতে পারে, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। আমরা আলোচনা করব আজকে, আপনারা জানেন যে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজকে একটা আপনার রহস্যজনক অবজেক্ট এটা ডানাতে আপনার লেগেছে এবং ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাইলটও আহত হয়েছেন। এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব যে এটা কী ব্যাপার এবং এই রহস্যের আপনার কারণ কি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আর আপডেট তো জানাবেন নাজমুল হাসান, আপনারা জানেন। সো আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে থাকবেন যারা মাফ মেজবাউদ্দিন, যিনি ডেমোক্রেটিক পার্টির সালের ফাউন্ডার এবং আপনার লেবার লিডার, তিনি আজকে আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকবেন জনাব আমিন মেহেদি, উনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন নিউ ইয়র্কে যিনি বাংলাদেশি একজন পাইলট, এই বিষয়টি যিনি আলোচনা করবেন আপনার যে ফারহান হক, উনি আমাদের সাথে আজকে থাকবেন। আজকে এই হচ্ছেন অতিথি অ্যান্ড দেন নিউজ আপডেট থাকবে। আজকে শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। আর যারা ফেসবুকে দেখছেন সবাই, আশা করি অনুষ্ঠানটি আপনারা সবাই শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সোমবার অক্টোবর মাসের 20 তারিখ। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আজকে একটি বিজয় সূচিত হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপিলস কোর্টের 9th সার্কিট কোর্ট অফ অ্যাপিলস। সেখানে অ্যাপিলস কোর্ট 2-1 ভোটে রায় দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প অরিগনের পোর্টল্যান্ড শহরে ফেডারেল বাহিনী পাঠাতে পারবেন, সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই আদেশটি ঠেকিয়ে দিয়েছিল বলা যায় একজন ফেডারেল জাজ, যিনি প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃকই মনোনীত হয়েছিলেন সেই ফেডারেল জাজ হিসেবে। তিনি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্তকে ঠেকিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আপিলস কোর্টে ঊর্ধ্বতন আদালত, ফেডারেল কোর্টের ঊর্ধ্বতন আদালত হচ্ছে কোর্ট অফ অ্যাপিলস 9th সার্কিট সেটি, এবং সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের আবেদন গ্রাহ্য হয়েছে। অর্থাৎ সেখানে 2-1 ভোটে বিচারকরা রায় দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প পোর্টল্যান্ডের অরিগনে সৈন্য পাঠাতে পারবেন, সেখানকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডও পাঠাতে পারবেন। তবে যে যে দুইজন বিচারক, এই আপিলস কোর্টের যে দুইজন বিচারক রায় দিয়েছেন এই প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে, তারা দুইজনই কিন্তু এই আপিলস কোর্টে মনোনীত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক। প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক মনোনীত একজন ফেডারেল জাজ প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই আদেশকেই পুনর্বহাল করেছেন তারই মনোনীত আরো দুইজন বিচারক যারা আপিলস কোর্টে রয়েছেন। কিন্তু একজন বিচারক যিনি ডিসেন্ট ভোট, অর্থাৎ যিনি নেতিবাচক ভোটটি দিয়েছিলেন, তাকে নিয়োগ দিয়েছিলেন সুজান গার্বার তার নাম, তিনি তাকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। অতএব দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে কোন প্রেসিডেন্ট কাকে বিচারক হিসাবে নিয়োগ দিয়েছিলেন সেই বিষয়টিও বিচারের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করার দৃশ্য প্রতীয়মান হচ্ছে। ট্রাম্প কর্তৃক মনোনীত দুইজন বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পকে পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তকে অনুমোদন করেছেন। স্টুডেন্ট লোন, ছাত্রদের লোন, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী বক্তব্যে খুব বেশি আসেনি, যদিও সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সময় বিষয়টি বেশ আলোচিত ছিল যে স্টুডেন্ট লোন অর্থাৎ ছাত্রদের যে ঋণ, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সময় ছাত্ররা যে ঋণ গ্রহণ করে থাকে এবং যেটি তাদের ছাত্রত্ব চলে যাওয়ার পর অর্থাৎ শিক্ষা জীবন শেষ করার পরও কয়েক বছর ধরে পরিশোধ করতে হয়। আর সেটি যুক্তরাষ্ট্রের প্রায় যারাই এই ছাত্র ঋণ নিয়ে থাকেন তাদের জন্য একটি বিড়ম্বনা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর চলতে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সিদ্ধান্ত দিয়েছেন যে তিনি সেই সকল ছাত্র ঋণ মওকুফ করে দেবেন। তবে এই ব্যাপারে কিছু শর্ত অবশ্য আরোপ করা হয়েছে এবং সেটি স্টুডেন্ট ডিপার্টমেন্ট এডুকেশন ঠিক করবে। তবে আজকে তার যে সিদ্ধান্ত হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, তিনি যদিও এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার উপদেষ্টারা ছাত্র ঋণ মওকুফ করার
বিরোধিতা করেছিলেন কার্যত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারাই এই ঋণ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করছেন। তবে এটি তারা করেছেন অবশ্য একটি আদালতের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে। আমেরিকান ফেডারেশন অফ টিচার্স তারা গত মার্চ মাসে, খুব সম্ভবত হ্যাঁ মার্চ মাসেই তারা প্রেসিডেন্ট ট্রাম্প এর এই ছাত্র ঋণ মওকুফ করেন এই বিষয়ে আর্জি জানিয়ে আদালতে আবেদন করেছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আউট অফ কোর্ট সেটেলমেন্ট, যেটাকে আমরা বলে থাকি, আদালতের বাইরে বিষয়টি নিষ্পত্তি করেছে ট্রাম্প প্রশাসন, এবং এটি গত শুক্রবার এএফটি কে, আমেরিকান ফেডারেশন অফ টিচার্স কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে হোয়াইট হাউস। এবং তারা বলেছেন যে দুইটি বিষয়ের উপরে নির্ভর করে এই বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে। একটি হচ্ছে যে ইনকাম ড্রিভেন, অর্থাৎ ছাত্ররা যে আয় করে থাকে সেই আয়ের উপর ভিত্তি করে যে ঋণ পরিশোধের বিষয়টি নির্ধারণ করায় সেটিও বিবেচনা করবেন, এবং তারা ইনকাম কন্টিনজেন্ট রিপেমেন্ট, যেটা যার মাধ্যমেও ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে, দুটো বিষয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তারা এবং আরেকটি বিষয় ছিল, আপনি আয়ের মাধ্যমে পরিশোধ করবেন, যেই পরিমাণ আয় করেন আপনার আয়ের উপর নির্ভর করবে পরিশোধের পরিমাণ, অঙ্কের পরিমাণ কত। সবগুলো বিষয়ে, এই তিনটি বিষয় যেটি বললাম, এই তিনটি বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্তটি দেওয়া হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে বিগ বিউটিফুল বিলটি পাশ করেছিলেন, তাতেও কিন্তু বলা হয়েছিল যে 2028 সালের জুলাই মাসের 1 তারিখের মধ্যে পর্যায়ক্রমে সকল ছাত্র ঋণ মওকুফ করার একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তারা বলেছেন যে এই পর্যন্ত দেখা যাচ্ছে যে 2.5 মিলিয়ন সাবেক ছাত্রছাত্রী যারা এই ছাত্র ঋণ নিয়ে লেখাপড়া শেষ করেছেন, আর তারা রয়েছেন দেনাদার হিসেবে, এবং তাদের সেই দেনা মওকুফ করার বিষয়ে এই সিদ্ধান্তটি কার্যকর করা হবে। এবং এই শুক্রবারের সিদ্ধান্তের আগে পর্যন্ত তারা যারা এবছর ছাত্র ঋণ মওকুফ করার পর্যায়ে চলে এসেছিলেন, তারাও এই মওকুফের আওতায় চলে আসবেন, এবং তাদের এই ছাত্র ঋণ মওকুফ করার পর সেই ঋণ যখন তারা মওকুফ হয়ে যাবে, সেই ঋণের উপর তারা কোনো ফেডারেল ট্যাক্স পরিশোধ করতে হবে না, যেহেতু এটি সরকারের পক্ষ থেকে একটি উপঢৌকন আর গিফট বলা যায়, উপহার স্বরূপ। সেই উপহারের উপর তাদের কোনো ইনকাম ট্যাক্স ও ফেডারেল ট্যাক্স দিতে হবে না, এবং সেটিও বলা হয়েছে। তবে আমি যেটি বলেছিলাম যে মার্চ মাসে আমেরিকান ফেডারেশন অফ টিচার্স এর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, নিয়েছে ট্রাম্প প্রশাসন এবং এএফটি যৌথভাবে মিলে। প্রেসিডেন্ট ট্রাম্প আছে কলম্বিয়া, গতকাল ইনফ্যাক্ট কলম্বিয়ার প্রেসিডেন্টকে ইলিগাল ড্রাগ লিডার হিসাবে চিহ্নিত করেছেন। এই যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট এই প্রথম অন্য একটি দেশের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ড্রাগ ব্যবসায়ী হিসেবে চিহ্নিত, ড্রাগ ব্যবসায়ীদের নেতা হিসেবে চিহ্নিত করেছেন, এবং এর শাস্তি স্বরূপ কলম্বিয়ার অনেকগুলো সাহায্য, যেগুলো অনেক সাহায্য, আর্থিক সাহায্য যেগুলি যুক্তরাষ্ট্র থেকে প্রদান করা হয়ে থাকে, সেখানে ব্যাপক মাত্রায় কাটছাট করা হচ্ছে, এবং কলম্বিয়া থেকে যে সমস্ত পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করা হয় তার উপরে ট্যারিফ বসানোর সিদ্ধান্ত জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে কি হারে ট্যারিফটা বসানো হবে সেটি অবশ্য তারা উল্লেখ করেনি যদিও। তবে কলম্বিয়ার প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে মাদক আমদানির যুক্তরাষ্ট্রে মাদক আমদানির নেতা বলার পর থেকে যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা করছেন অনেক কূটনীতিবিদ ইতিমধ্যেই। আজকে নিউ ইয়র্ক সিটি ম্যানহাটনে একজন ড্রাইভারের আচরণের পরিপ্রেক্ষিতে গাড়ি চালানোর সময় প্রায় 8 জন আহত হয়েছেন মিডটাউন ম্যানহাটনে চেলসি এলাকায়, এবং তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজকে দুপুরের কিছু পরে দেখা যাচ্ছে একটি ট্রাক, সেই ট্রাক যখন একটি রাস্তার সামনে দাঁড়িয়েছিল, তখন দেখা গেল যে সেখানকার ট্রাক অনেকটা পানাহার সমৃদ্ধ একজন চালক গাড়ি ওঠার সময় বেশ হেলে দুলে উঠছিল, এবং গাড়িতে বসে তিনি যখন গাড়ি স্টার্ট দিচ্ছিলেন তখন সেটি দ্রুত গতিতে একটি দেওয়ালের পাশে গিয়ে ধাক্কা দেয়, এবং সেখানে দণ্ডায়মান যারা ছিলেন তাদের প্রায় সবাই আহত হন। 8 জন আহত হয়েছেন, তার মধ্যে একজন মারাত্মকভাবে আহত হয়ে আক্রান্ত, আশঙ্কাজনক অবস্থা, এখন চিকিৎসা নিচ্ছেন। তিনি চেলসিতে, তিনি তাকে আপাতত নিউ ইয়র্ক সিটি একটি হাসপাতালের নামটি উল্লেখ করা হয়নি এখনো পর্যন্ত চিকিৎসা দেওয়া, এবং বিকাল 4টার দিকে এই ঘটনাটি
ঘটেছে, এবং সেটি ঘটেছে 29 স্ট্রিট এবং ওয়েস্ট 30 স্ট্রিটের সামনে 8th এভিনিউর উপরে, এটি জানিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট। অতএব আপনার রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানে চলবেন, কারণ এখন দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে আহ, অহরহই এই ধরনের ঘটনা ঘটছে। ড্রাইভাররা, গাড়ির চালকরা অনেকটা শারীরিকভাবে সক্ষম না হওয়া সত্ত্বেও গাড়ির চাকা চালানোর জন্য হুইলে বসে যাচ্ছেন, ড্রাইভিং হুইলে, এবং এতে দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। অতএব সতর্ক থাকতে হবে সবাইকে। এবং যে চালকটি, তার বয়স 44 বছর, তাকে অবশ্য গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে যে তাকে একটি আহ, আহ, একটি জায়গা থেকে যেখানে ওয়াটারিং হোল, যেখানে অর্থাৎ যেখানে পানি নিষ্কাশনের জন্য ফায়ার ডিপার্টমেন্ট থাকে, সেখানে দাঁড়ানোর দণ্ডায়মান ছিলেন। তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরে তিনি গাড়িতে উঠেন এবং গাড়ি চালানো শুরু করেন। তাতে গিয়ে ওই কার্ভে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে আঘাত করেন। আরেকটি বিষয়, তারা বলেছেন যে 11 জনকে আহত করেছেন, তার মধ্যে 8 জন, 11 জনকে আঘাত, 11 জন হিট হয়েছেন অর্থাৎ আঘাত পেয়েছেন, তার মধ্যে 8 জনই আহত হয়েছেন এবং একজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছেন। আজ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদানের বিষয়টি আরো কঠিন করা হয়েছে। আজকে থেকে অর্থাৎ অক্টোবরের 20 তারিখ থেকে নাগরিকত্ব পরীক্ষায় তারা এই গ্রিন কার্ড অর্জন করার পর নাগরিকত্বের জন্য N-400 ফর্ম পূরণ করে নাগরিকত্বের পরীক্ষা দিবেন। আজ থেকে তাদের জন্য আরো কঠোর সিভিক টেস্ট, যেটাকে বলা হয়, সেটি গ্রহণ করা শুরু হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকত্বকে আরো কঠিন করে যে উদ্যোগ প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন, ইউএসসিআইএস আজ থেকে সেটি, ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসেস আজকে থেকে সেটি কার্যকর করা শুরু করেছে। এবং এবং এই সিভিক টেস্টে আরো অধিকতর স্কোর করার জন্য বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যারা আরো বেশি স্কোর করতে পারবেন না, তাদেরকে আরো কয়েক দফা টেস্ট নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে যেহেতু পরীক্ষাটি কঠিন, অতএব নাগরিকত্বের সিভিক টেস্ট পাওয়াটাও বেশ অনেকের জন্য দুঃসাধ্য হয়ে দেখা দিতে পারে, সে আশঙ্কাও করেছেন অনেক আইনজীবী, ইমিগ্রেশন আইনজীবী। তবে তারা বলেছেন যে একটু যদি পড়াশোনা করেন, একটু জানার চেষ্টা করেন, সিভিক টেস্ট এগুলো প্রায় 200-র মতো প্রশ্ন রয়েছে, সেগুলো যদি আত্মস্থ করা যায়, মুখস্থ করা যায়, কিংবা সম্পূর্ণ ধারণা নেওয়া যায়, তাহলে পরীক্ষাটি তেমন কঠিন নয়, এটি অনেকে মন্তব্য করেছেন। তবে তারা বলেছেন যে যারা আজকে থেকে যাদের এই N-400 প্রসেস করা শুরু হবে, তাদের নাগরিকত্বের আবেদনের যে ফর্মটি, তাদেরকে সেই নতুন টেস্টেই তাদের পরীক্ষা দিতে হবে, নতুন সিভিক টেস্টের আওতায়। এবং এবং এর কারণটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদান করার আগে আবেদনকারী যুক্তরাষ্ট্র সম্পর্কে, যুক্তরাষ্ট্রের প্রশাসনিক, যুক্তরাষ্ট্রের ইতিহাস এবং যুক্তরাষ্ট্রের কর্মপদ্ধতি এবং শাসন ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান ধারণ করেন কিনা, সেই বিষয়টি পরীক্ষা করার জন্য এই সিভিক টেস্টটিকে আরো কঠিন করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি মেয়রের নির্বাচনে আর মাত্র 2 সপ্তাহ মতো সময় বাকি আছে এখনো পর্যন্ত, এবং তাতে দেখা যাচ্ছে যে নতুন যে চাপটি গত কয়েকদিন ধরেই অনুভূত হচ্ছে, সেটি হচ্ছে যে রিপাবলিকান পার্টি কার্টি সিলিওয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ। গতকাল অবশ্য গভর্নর কুমো, যিনি এখন নিউ ইয়র্ক সিটির নির্বাচনে ফ্রন্ট রানার হিসেবে, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ে ফ্রন্ট রানার হিসাবে এখনো পর্যন্ত জরিপের মাধ্যমে 48% ভোটারের সমর্থন পাচ্ছেন। জরিপের মাধ্যমে সেই জোহরান মামদানির নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো, সাবেক গভর্নর, আর তিনি গতকালই অনুরোধ করেছিলেন কার্টিস সিলিওয়াকে সরে দাঁড়ানোর জন্য, কারণ গভর্নর অ্যান্ড্রু কুমোর মতে এই নির্বাচনে কার্টিস সিলিওয়ার জয়লাভের কোনো সম্ভাবনা নেই। গভর্নর কুমো সেই মন্তব্যের 24 ঘন্টা অতিবাহিত না হওয়ার আগেই, যিনি কার্টিস সিলিওয়া, যার অধীনে WABC টিভিতে কাজ করেন, এবিসি নিউজ একটি চ্যানেল আসলে টক শোতে, সেখানে কার্টিস সিলিওয়া কাজ করেন, সেই WABC চ্যানেলের যিনি মালিক, সেই জন কার্সি মার্টিডিস, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং রিপাবলিকান অনুদানকারী, তিনি আজকে কার্টিস সিলিওয়াকে অনুরোধ করেছেন যে কার্টিস সিলিওয়া নির্বাচনে থাকবে কি থাকবেন না, এই বিষয়ে তার কোনো মন্তব্য থাকবে না। সেই জন কাস্টিমাটিডিস তিনি আজকে বলেছেন যে নিউ ইয়র্ক সিটির
মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে ঠেকানোর জন্য কার্টিস সিলভার উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো। আহ, তবে এই নিউ ইয়র্ক সিটির নির্বাচন থেকে যদি সত্যি সত্যি কার্টিস সিলভার সরে দাঁড়ান, এবং কার্টিস সিলভারকে বাদ দিয়েই একটি জরিপ অনুষ্ঠিত হয়েছে, এবং সেই জরিপে দেখা যাচ্ছে যে যদি দুইজন প্রার্থী হন এই নির্বাচনে, তাহলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র পর্যায়ে চলে আসবে, কারণ তাদের মধ্যে মাত্র 4% পার্থক্য দেখা যাবে জনমত জরিপে, এবং নির্বাচনের 2 সপ্তাহ সময় এখনো বাকি। অতএব 4%-এর ব্যবধান কিন্তু জরিপে পয়েন্ট অফ এরর বলা হয়, মার্জিন অফ এরর যেটাকে বলা হয়। অর্থাৎ যে কোনো জরিপে একটি মার্জিন অফ এরর, যেটাকে ভুলের এরর বলা হয়, ভুল হতে পারে যে কত শতাংশ, সেই ভুলের শতাংশের পরিমাণ হচ্ছে 4%। অর্থাৎ সেই 4% ধরে নেওয়া হলে দেখা যাচ্ছে যদি দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় নির্বাচন, জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমার মধ্যে, তাহলে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও জরিপে সবসময় সঠিক চিত্র ফুটে উঠে না। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনটি পর্যন্ত পর্যায়ে চলে আসছে যদি কার্টিস সিলভা দাঁড়ান আর না সরে দাঁড়ান। কিন্তু কার্টিস সিলভা সরে না দাঁড়ালে, যদি তিনি তার অবস্থানে থাকেন, তাহলে এই নির্বাচনে জোহরান মামদানির পক্ষে বিজয় অনেকটা সুনিশ্চিত, যেটি জরিপ বিভিন্ন একাধিক জরিপও সে কথা বলছে। কিন্তু আজকে যে জরিপটি এসেছে, সেই জরিপটি হচ্ছে গথাম পোলিং, এবং সেটি AARP এই দুইজনে মিলে এই জরিপটি করেছে। তাতে দেখা যাচ্ছে 44.6% নিউ ইয়র্কার যারা জরিপে অংশ নিয়েছেন তারা মামদানির পক্ষে ভোট দিবেন, 44.6%। আর 40.7% ভোট দিবেন যদি কার্টিস সিলভা না দাঁড়ান নির্বাচনে, তারা ভোট দিবেন অ্যান্ড্রু কুমোকে। অতএব তাদের দুজনের ব্যবধান 4%-এরও কম। অতএব এই অবস্থায় যদি চলতে থাকে এবং 2 সপ্তাহ নির্বাচনী প্রচারণা আরো তুঙ্গে ওঠে, তাহলে ফলাফল যে কোনো দিকে যেতে পারে যদি কার্টিস সিলভা নির্বাচনে অংশ না করে। সেটাই হচ্ছে বড় ইফ, যদির কথাটাই বলা হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে এখন বর্তমানে যে অবস্থাটি রয়েছে, 3জন প্রার্থী যদি নির্বাচনে থাকেন, তাহলে 43.2% জরিপে সমর্থন পাচ্ছেন জোহরান মামদানি, এবং গভর্নর কুমো 28.9% জরিপ সমর্থন পাচ্ছেন যদি কার্টিস সিলভা নির্বাচন করেন, এবং কার্টিস সিলভার সমর্থন 19.4%। যদি রিপাবলিকান প্রার্থীদের কেউই জোহরান মামদানিকে ভোট না দেন, তাহলে এই নির্বাচনটি আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এখন পর্যন্ত জরিপে হিসাবে দেখা যাচ্ছে। তবে এই নির্বাচনে আরেকটি তথ্য এসেছে এই জরিপে, তাতে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত ভোটারদের যারা বয়স 50 এর বেশি নিউ ইয়র্ক শহরে, তাদের 78% এখনো চিন্তা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেননি। তবে বেশিরভাগই সম্ভাবনা 50 কিংবা তার চাইতে বেশি ভোটারের অ্যান্ড্রু কুমোকে সমর্থন করা। কিন্তু 50 বা তার চাইতে নিচে যারা ভোটার আছেন বয়সের, তাদেরই বেশিরভাগ প্রায় একচেটিয়া সমর্থন রয়েছে জোহরান মামদানির প্রতি। অর্থাৎ 50-এর উপরে এবং 50-এর নিচে এই ধরনের ভোটারদের মধ্যে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমোর মধ্যে। আরেকটি বিষয় ধারণা করা হচ্ছে, বিভিন্ন সূত্রে এই তথ্যটিও দেওয়া হয়েছে যে আগামী দিন কয়েকের মধ্যে, খুব সম্ভবত আগামীকালও হতে পারে, যে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস অ্যান্ড্রু কুমোকে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে এন্ডোর্স করতে পারেন। এটি মেয়র এরিক অ্যাডামসের ঘনিষ্ঠজনদের সূত্রে অ্যান্ড্রু কুমোর ক্যাম্পেইনের পক্ষ থেকে এই তথ্যটি দেওয়া হচ্ছে। তবে এখনো এরিক অ্যাডামসের ক্যাম্পেইন অর্থাৎ নির্বাচনী যে টিমটি যদিও এখন আর নেই, তাদের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা এই 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 সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন। এবং এর পাশাপাশি এরিক অ্যাডামসের সহযোগী হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন ব্রুকলিনে তার সর্বশেষ নির্বাচনে, যিনি এখন অ্যান্ড্রু কুমোর পক্ষে কাজ করছেন, তিনিও মেয়র এরিক অ্যাডামসকে অনুরোধ করেছেন মেয়র এরিক অ্যাডামস যেন সিটির নির্বাচনে অ্যান্ড্রু কুমোকে এন্ডোর্স করেন। জোহরান মামদানির মেয়র এরিক অ্যাডামস এখনো, যদিও তিনি বলেছেন যে তিনি একটি সিদ্ধান্ত জানাবেন এই ব্যাপারে, তবে এখনো কোনো ইঙ্গিত দেননি। তবে তার সিদ্ধান্ত, তিনি যদি সত্যিকার ভাবে এন্ডোর্স করার সিদ্ধান্ত নেন, সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন, তাহলে তিনি অ্যান্ড্রু কুমোকেই সমর্থন করবেন। আর শেষ করছি, নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশনের প্রাইমারি আর্লি ভোটিং শুরু হচ্ছে আগামী 25শে অক্টোবর থেকে। শেষ করছি, মেয়র এরিক অ্যাডামসের আনপেড লিগেল বিল, যদিও তার মামলাটি এখন আর নেই, ফেডারেল মামলা, কিন্তু তার এখনো $4.5 মিলিয়ন দেনা রয়েছে সেই মামলায়। আপাতত এখানেই শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকেন।
থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো আনপেইড লিগেল বিল আমাদের বাংলাদেশি কমিউনিটির তো অনেকের বাড়িতে উনি গিয়েছেন, ওনারা কি কোনো হেল্প করবেন বলে মনে হয়? না, ওনার আমার নির্বাচনী তহবিলে যথেষ্ট অর্থ আছে, তবে এই হঠাৎ অর্থটা বেড়ে গিয়েছে তার একটি কারণ হচ্ছে যে উনি একটি খরচ দেখিয়েছিলেন $301, কিন্তু পরবর্তীতে যখন রিসিপ্ট দেন সেটি দেখা যাচ্ছে $3,01,000। থ্যাংক ইউ অর্থাৎ সো তার মাচ। ক্যাম্পেইন ভুল করাতে এই অর্থটি এত বেড়ে গেছে। তবে তার নির্বাচনী তহবিলে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ অর্থ এখনো মজুদ আছে যদিও। রাইট, সো একটা ভেরি ইন্টারেস্টিং দুটো স্টোরি শুনবো আজকে। একটা হচ্ছে যে এই ক্যাম্পেইন নিয়ে আপনি যা বললেন তা একজন অভিজ্ঞ পলিটিশিয়ান আমাদের মাহমেজ বাবু, উনি আজকে আমাদের সাথে আছেন। বাট মাহমেজ বাবু, একটু আগে একটি ঘটনা ঘটেছে, খুব ইন্টারেস্টিং ঘটনা। এই ঘটনা যদিও ইন্টারেস্টিং অ্যান্ড ভীতিকর। একটি ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট যার সাথে একটা আপনার সাসপিশিয়াস অবজেক্ট তার ডানার মধ্যে আঘাত লেগে ডানা ভেঙেছে এবং পাইলট আহত হয়েছেন। সো এই বিষয়ে একটু জানতে চাই। আমাদের বাংলাদেশি একজন পাইলট আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফারহান হক। ফারহান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড একটু ইয়ে করতে, আমি জানি উনি আমাদেরকে অন ভিডিও, ওনার পিকচার আমরা দেখতে পাচ্ছি, উনি ভিডিওতে আসতে পারবেন না বিকজ উনি একটু প্রবলেম আছে ওনার, বাট উনি কথা বলতে পারবেন। সো আমরা ভিডিও ছাড়াই ওনার কথা শুনি। আপনি কি শুনতে পাচ্ছেন ফারহান হক? জি জি, আপনি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, জি। থ্যাংক ইউ সো মাচ। সো ইটস এ ভেরি আপনার মিস্টিরিয়াস ইনসিডেন্ট অ্যান্ড অলসো ভেরি স্কেয়ারি, কারণ এটা হলো একটা মিস্ট্রি অবজেক্টস এবং এটা স্ম্যাশ করে দিয়েছে উইন্ডশিল্ড অ্যান্ড অলসো পাইলট ইনজুর হলেন কিভাবে? ঘটনাটি কি, আপনার কি মনে হয়? আপনি তো একজন অভিজ্ঞ পাইলট। তো বেসিক্যালি এটা কয়েকদিন আগের ঘটনা। ডেনভার থেকে লস অ্যাঞ্জেলস যাচ্ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটা 737 ম্যাক্স, যেটা কিনা অলরেডি এয়ারলাইন্সে অনেক বছর ধরেই আজকে। সো বেসিক্যালি যেটা পাইলটের স্টেটমেন্ট সেটা হচ্ছে যে দে ওয়ার অন দ্য ক্রুজিং অ্যালটিটিউড, তাদের ক্রুজিং অ্যালটিটিউড যেটা 36,000 ফিট। এখানে তখন তারা যখন ক্রুজ করছিল তখনই something unidentified and which they were unaware তাদেরকে হিট করে। So the mysterious part about this whole incident is এত উঁচুতে ইউজুয়ালি কোনো অবজেক্ট থাকে না, যার কারণে ওই 30,000 and above কেই আমরা ক্রুজিং অ্যালটিটিউড হিসাবে সিলেক্ট করি। সো এত হাইতে হওয়ার কারণে কারোর কাছেই এটার কোনো ইনফরমেশন নাই যেটা আসলে কি ছিল। এখন এটা যখন একটা প্লেন ক্রুজিং অ্যালটিটিউডে থাকে, স্পেশালি একটা বোয়িং 737 ম্যাক্স, এটার স্পিড অ্যারাউন্ড 510 to 600 miles per hour থাকে। সো এই স্পিডে আমরা যারা ড্রাইভ করি আমরা এটা বেটার জানবো যে এই স্পিডে যখনই কোনো কিছু আমরা হিট করি, এটা একটা জিনিস দাঁড়ায় থাকলেও এটাকে ওই সেম স্পিডে ইম্প্যাক্টটা করা হয়। সো যার কারণে যখন ওই ফ্লাইং অবজেক্টটা, নট শিওর এটা কি আবার ভাসছিল না ওটা উপর থেকে নিচে পড়ছিল, ওটা যখন এয়ারক্রাফটের সাথে ইম্প্যাক্ট করে বেসিক্যালি 600 miles per hour প্লাস হোয়াট এভার ওইটার স্পিড ছিল, যার কারণে ইম্প্যাক্টটা বেশ গুরুতর। এবং আমরা লাকি যে ইঞ্জিনিয়ারিং এর কারণে পুরা উইন্ডশিল্ডটা ভেঙে ডিপ্রেসারাইজেশনের সিচুয়েশন হয় নাই, কারণ আমাদের এয়ারক্রাফটের সব স্পেশালি ককপিটের যে উইন্ডশিল্ড গুলো ওগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার থাকে। অ্যাপ্রক্সিমেটলি বোয়িং 737 7টা লেয়ার আছে। সো এই 7টা লেয়ার থাকার কারণে যখন ইম্প্যাক্টটা হয় পাইলটের বেসিক্যালি ক্যাপ্টেন সাইডে, ভিতরের যে লাস্ট লেয়ারটা ছিল ওই লাস্ট লেয়ারটা ইম্প্যাক্ট হয় কিন্তু এটা ভাঙে না, মানে পুরোপুরি ভেঙে যায় না, যার কারণে জাস্ট কাচের গুঁড়াগুলো এসে পাইলট ইন কমান্ডের শরীরে পড়ে, যে কারণে আমরা যে ছবিটা দেখছি সোশ্যাল মিডিয়াতে ওইখানে সেটাই দেখাচ্ছে যে তার হাত কাটা এবং ককপিটে কাচের জিনিসপত্র ছড়িয়ে আছে। কিন্তু nevertheless এটা খুবই 1 in a billion kind of a case, মানে অনেক এখানে বেশি একটা ডিটেইলস বলার যেরকম সুযোগ নাই সেরকম ইনভেস্টিগেট করাটাও অতটা হার্ড, বাট এটুকু অ্যাসুরেন্স যে এটা ডেইলি হয় না, ইটস দ্য ফার্স্ট টাইম ইন দ্য এভিয়েশন হিস্ট্রি।
যে এরকম কিছু ওই অ্যালটিটিউড ইম্প্যাক্ট করলো, উইচ ইজ আছে। সো আমরা যেটা জানি যে স্যাটেলাইটস এর যে ওয়েস্ট গুলা থাকে এগুলা বা স্পেস ক্রাফটের যে ওয়েস্ট গুলা থাকে এগুলা ইউজুয়ালি স্পেসেই ঘোরাফেরা করে। সো ইটস ইটস ভেরি লাইকলি যে ওইটাও হতে পারে যে এটা অ্যাটমসফিয়ারে ঢুকে আসলে হতে পারে কোনটা, রাইট? জি জি জি। এবং সাইজটা কিন্তু এত বড় না, যেটাই ইম্প্যাক্ট করেছে এয়ারক্রাফটটাতে ইটস দ্য ম্যাক্সিমাম এস্টিমেটেড সাইজ ইজ 1 to 2 সেন্টিমিটার, মানে একটা নাটের সমান, একটা নাট বল্টুর সমান। সো এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, অথবা তার চেয়ে হায়ার যে কোনো এয়ারক্রাফট ফ্লাই করে যাচ্ছিল সেখান থেকে কোনো একটা পার্ট খুলে আসতে পারে, ভেরি লাইকলি কেস। অথবা ক্লিয়ার এয়ারে আপনার ক্লিয়ার এয়ার আইসও হইতে পারে। ইটস টু আর্লি টু অ্যাকচুয়ালি অ্যাজিউম মানে কি থাকতে পারে বা কি ছিল, কারণ সমস্যাটা হচ্ছে যখন ইম্প্যাক্টটা হয়েছে পাইলট নিজেও কিন্তু এতটা দেখতে পারেনি যে আসলে সে কি হিট করলো। সো ফারহান, আপনাকে জানতে চাই, এটা তো শিওর, বাট হোয়াট ইজ দি, আপনি মনে করেন অ্যাজ অফ আগামী 5 বছর 10 বছরের মধ্যে হোয়াট কাইন্ড অফ নিউ টেকনোলজি ইজ কামিং এই যে আপনার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে, এনি আইডিয়া? Well, I mean, এই পার্টিকুলার কেসকে ডিফেন্ড করতে গেলে আমি ওভারঅল জানতে চাচ্ছি যে আমরা এখন যে এয়ারক্রাফট গুলো ইউজ করছি এটাকে মডার্নাইজ করার মানে হোয়াট কুড বি দ্য মডার্নেস্ট সিস্টেম within 5 years, 10 years, 15 years? এখন 10-15 years is the major thing which any airline is working or any aircraft manufacturer is working is to make sure যাতে environment friendly হয় এবং cost efficient হয়। যত রকম, কারণ আমার মনে হয় যে স্পিডের দিক দিয়ে আমরা কনকর্ড আমাদের কাছে আগে ছিল, আমরা সুপারসনিক স্পিড সহ এয়ারক্রাফট আমরা রেখেছিলাম, কিন্তু দ্যাট ইজ দ্য লেসন উইচ দিস ইন্ডাস্ট্রি হ্যাভ লার্নড, দ্যাট সবসময় স্পিডই আমাদেরকে রেভিনিউ এনে দিবে না। কারণ বেসিক্যালি এখন যেটার জন্য সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হচ্ছে যে ফিউল কমে যাচ্ছে পৃথিবীতে, সো এটাকে যতটা রিনিউয়েবল ফিউল বা রিনিউয়েবল এনার্জি দিয়ে এয়ারক্রাফট রান করা যায় সেটা, আর যতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রাখা যায় এট দ্য সেম টাইম, আর জিনিসপত্রগুলা মানে এয়ারক্রাফট অপারেশন যতটা সাশ্রয় করা যায় ততটাই মানে এইসবের পিছনেই ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে এখন। হ্যাঁ, এগুলোর পিছনে রিসার্চ হচ্ছে এবং যতটা আপনার অনেক বেশি দেখবেন যে এখন পয়েন্ট A to পয়েন্ট B মানে লং রেঞ্জ ফ্লাইটস এর অপশন বেড়ে যাবে। যেরকম আমরা নিউ ইয়র্ক থেকে এখন সিঙ্গাপুরে আমরা ডিরেক্ট ফ্লাই করে যাচ্ছি, তাই না? যদি কখনো আমাদের বাংলাদেশের সরকারও চায় তারা বিমানের 787 দিয়ে ডিরেক্ট ঢাকা থেকে নিউ ইয়র্কে ফ্লাই করতে পারে, দে হ্যাভ দ্যাট কেপাবিলিটি। সো এগুলোও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে যাতে কাস্টমার ফ্রেন্ডলি হওয়া যায়। বাট ইন টার্মস অফ এনি ফ্যান্সি ডেভেলপমেন্ট যে ওকে আমরা সুপার বুম এয়ারক্রাফট আনবো বা ওই যে এআই উইল রিপ্লেস পাইলটস, এরকম জিনিস ইটস অ্যাকচুয়ালি মিডিয়া স্পাইস, বাট রিয়েল লাইফে আপনি যে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আসছেন, একটা প্রশ্ন করতে চাই যে বিমানের ফ্লাইট আপনি জানেন অনেক দিন থেকে আপনার জেএফকে তে আসে না, নর্থ আমেরিকা আসছে না, এবং এটা নিয়ে অনেক দাবি আছে আমাদের প্রবাসীদের। আমাদের সুবিধা অসুবিধা হচ্ছে যে আমাদের বিভিন্ন দেশের এয়ারক্রাফটে যেতে হয়। সো সিভিল এভিয়েশন এখানে যেটা বলছে যে বাংলাদেশের এয়ারপোর্টকে গ্রেড এ তে বোধহয় খুব সম্ভবত উন্নত করতে হবে ইন টার্মস অফ সিকিউরিটি, রাইট? সো আপনার ডু ইউ হ্যাভ এনিথিং ইউ কুড সে অর এনি সাজেশন? আমার মনে হয় বাংলাদেশ কাজ করছে ওটা নিয়ে। আমার তো মনে হয় যে প্রত্যেকটা গভর্নমেন্টেরই একটা মেজর গোল থাকে এই রাউটটা চালু করার। সো আনফরচুনেট বাংলাদেশে যেটা হচ্ছে, যার কারণে তো যে গ্রেড এ আমরা এতদিন প্ল্যান করে আসছিলাম এটা হয়তো একটু পিছিয়ে যাচ্ছে, বাট ইটস অন দ্য ট্র্যাক। এরকম না যে কেউ কাজ করছে না এটা নিয়ে। এখন আগে বাংলাদেশের যে সমস্যাটা ছিল ভালো এয়ারক্রাফট না থাকা, এটা তো এখন ডেফিনেটলি কোনো মানে আমাদের বাংলাদেশের বিমানের ফ্লিট এখন আই উড সে এমিরেটস এর চেয়েও টেকনোলজিক্যালি অ্যাডভান্সড। আমাদের কাছে অলমোস্ট 8টা ড্রিম লাইনার আছে। সো আমার মনে হয় এয়ারক্রাফটের দিক দিয়ে এগিয়ে আছি, পাইলটও ডেভেলপমেন্ট করা হচ্ছে, ক্রু অপারেশন সবকিছু ধীরে ধীরে ডেভেলপমেন্ট করা হচ্ছে। কারণ এফ এর যেই
আগেরবারও যে ঝামেলাটা ছিল সিকিউরিটি কনসার্নস এবং এয়ারক্রাফট মেইনটেনেন্স নিয়ে, আমার মনে হয় এয়ারক্রাফটের পার্টটা ইজ সলভড নাও। It's gonna depend on the government and how they deal with it. সো আপনি একদিন আগে দেখেছেন যে আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, বাট দ্য ওয়ে দে হ্যান্ডেল টু কন্ট্রোল দি ফায়ার, এটা নিয়ে অনেক জায়গায় অনেক রিপোর্ট ছাপা হয়েছে। আপনি কি মনে করেন যে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে স্ট্যান্ডার্ডে ফায়ারকে কন্ট্রোল করা উচিত, এটা সেই স্ট্যান্ডার্ড অথবা সেই ফেসিলিটিতে কোনো ধরনের সংস্কার প্রয়োজন বাংলাদেশে এয়ারপোর্টের? আমার তো মনে হয় এটা যে টাইমটা লাগলো আর যেসব ডিটেলস বের হয়ে আসছে এটার রিকভারি প্রসেস থেকে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ দ্য international standard, but again এটাও I'm pretty sure এটা একটা ইম্প্যাক্ট পড়বে যে ফের যে রুলস এন্ড রেগুলেশনস তারা বেঁধে দিয়েছে বা যে ক্যাটাগরি এ আমরা অ্যাচিভ করতে যাচ্ছি, সেফটি বেসিক্যালি নট অনলি সিকিউরিটি, ইটস মোর অ্যাবাউট সেফটি। অ্যান্ড যে ইনসিডেন্টটা হলো এটা ডেফিনেটলি আমাদের এই সেফটি গ্রেডিং একটা ইম্প্যাক্ট রাখবে। বাট international standard ছিল কি ছিল না, I personally have low idea about it, but আমার মনে হয় আরো বেটার অপারেশন করা যেত যদি জিনিসপত্র একটু ইনভেস্ট করা যেত, আরো বেটার ফায়ার ইকুইপমেন্টস আনা যেত, ফায়ার প্রিভেনশন সিস্টেম রাখা যেত, যেটা কিনা আমাদের এখানকার এয়ারপোর্টসে অনেক অ্যাভেলেবল। এরকম রেগুলার ফায়ার ড্রিলস, আই এম নট শিওর এগুলো কি আদৌ বাংলাদেশের কার্গো ভিলেজে রেগুলারলি করা হয় কি হয় না। বলে আনফরচুনেট এটা অ্যাক্সিডেন্টস আর নট রিয়েলি প্ল্যান্ড। তো এটাকে যতটা ক্ষয়ক্ষতি মাত্রা যতটা কমানো যেত ততটাই আমার মনে হয় আমাদের এই গ্রেডিংটা নিয়ে অ্যাটলিস্ট ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকে আসলে খুব তাড়াহুড়োর মধ্যে আমরা আপনাকে অনেক থ্যাংক ইউ ফারহান, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সাথে কথা বলেন ফারহান, যিনি বাংলাদেশি আমেরিকান একজন পাইলট, কমার্শিয়াল পাইলট, এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যে বিভিন্ন বিষয়ে যে তিনি ফিডব্যাক দিলেন, আশা করি সবার কাজে লাগবে। যাই যারা মাফ মেজবাউদ্দিন, অনেকদিন পরে আপনাকে পেলাম, আশা করি আপনি ভালো আছেন এবং আমি জানি যে ইউ আর ভেরি বিজি উইথ এসাল কনভেনশন আগামী মাসে যেটি অনুষ্ঠিত হবে। একটু জানতে পারি যে এসাল কনভেনশনে কি করতে যাচ্ছেন এবার আপনারা? মেজবা ভাই, আপনি শুনতে পাচ্ছেন? Muted. Assalamu alaikum. Ji, walaikum salam. Time TV always gets the credit as to bring the mainstream politics into the mainstream people in the community, every interior, external, everywhere. We learn a lot over the years that the work that you do, Tahir bhai, really appreciate. Your Kola Kaushali, everybody deserves the credit, and we say thank you. যারা শুনছেন এবং দেখবেন আমাদের দিকে লক্ষ্য রাখবেন, তাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, বিষয়টা হচ্ছে মামদানি ইলেকশন মোটামুটি আমাদের ছিলাম যে প্রথম মামদানির কাছে মামদানি ব্যাপার আসছি। প্রথম আপনাকে প্রশ্ন করেছি এসালের যে কনভেনশন হবে, জানি ইউ আর ভেরি বিজি উইথ ইয়ার কনভেনশন। সো এবছরের যে কনভেনশন আগামী মাসে মোস্ট প্রবাবলি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এবছরের কনভেনশনে আপনাদের মেইন থিমটা কি হবে? এবার থিম আমাদের সিম্পল। একটু বিহাইন্ডে যাবেন ক্যামেরার, তাহলে দেখতে সুবিধা হবে। আপনার কেটে যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। It's good now. Our work, our pride, our progress. তো আমরা 18 বছরে পরিবর্তন করছি। জি। 18তম কনভেনশন আমরা করতে যাচ্ছি। সেজন্য আমরা ভাবতেছি গত 17 বছরে কি করলাম সেটার একটা বিবরণ জনগণকে কনভেনশনের মাধ্যমে আমরা দিতে চাই। তো সেই জন্য আমরা বলতে চাচ্ছি আমাদের কাজ, আমাদের গর্ব এবং আমাদের প্রগ্রেস, কতটুকু প্রগ্রেস করলাম। তো এইটাই হবে আমাদের থিম। এই থিমের উপর ভিত্তি করে নিউ জার্সি, আমাদের নিউ জার্সি চ্যাপ্টার এবং ইউনাইট হিয়ার লোকাল 54 বেসড ইন নিউ ইয়র্ক, নিউ আটলান্টিক সিটি, all the casino workers, I think you will be shocked to know 50% workers are Bangladeshis and Indians
The rest is Latino, Middle East, and our state, which you have seen many times. We are bringing all New York State from the beginning to the end, from bottom to the top. We try to bring all politicians. They come and they speak. Most of the time, they talk about us and they talk how much they will do for us. That's not a bad thing. তো আমরা তো গত 3 বছর যাবত এখন কনভেনশনকে নিয়ে যাচ্ছি অন্যান্য স্টেটে as their host committee. তো এখন আমরা নিউ ইয়র্ক স্টেট থেকে পলিটিশিয়ানকে খুব একটা টানবো না, কারণ নিউ ইয়র্ক স্টেটের পলিটিশিয়ানটা তো মোটামুটি আসাল সম্বন্ধে তাদের ভালো ধারণা আছে, এবং যেই যেখান থেকে দাঁড়াক না কেন আমাদের এন্ডোর্সমেন্টের জন্য তো আমাদের সাথে যোগাযোগ করে। তো আমরা চাচ্ছি যে সেম থিং যেমন গত বছর আমরা ওয়াশিংটন ডিসিতে করছি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড নিয়ে ওরাও জড়িত ছিল, কিন্তু ওরা হোস্ট কমিটি ছিল শুধু ওয়াশিংটন ডিসি। তো ওই বছর থেকে এখন আমরা আসলাম নিউ জার্সিতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিউ জার্সির গভর্নর থেকে শুরু করে তাদের 2 সিনেটর এবং তাদের যে 8 জন কংগ্রেসম্যান আছে এদের সবাইকে আনি হাজির করা, এটা হচ্ছে আমাদের গোল। এবং ওখানকার ছোট ছোট সিটি যেগুলি আছে, যেমন আটলান্টিক সিটির মেয়রের অফিসে প্রচুর বাঙালি কাজ করে, আপনারা শুনে খুশি হবেন, আমি তো সবসময় যাই সেজন্য জানি। আর মেয়র when he ran first time, it is his second term, we endorsed him and we worked with him and he got elected. So we are expecting mayor to be there. District attorney of Atlantic County will be there, their Democratic Party chair, and there is a congressman who is a Republican, but when we endorsed him he was Democrat, later he became Republican, but he loves us, so he will be there. And we are expecting like around 300 to 400 people from across the country. We have now 22 chapters. From every chapter, we believe that at least a group of people will come. And also we are expecting New Jersey will have at least 150 to 200 people. Because New Jersey, because it is in the Atlantic City. কোন সিটিতে আছে? এটা আটলান্টিক সিটিতে হবে না পেটারসনে হবে? Atlantic City এবং Sheraton, this is a 5-star hotel. Sheraton, the only hotel in Atlantic City where there is no casino. Rest of the hotels has casino. So that is why we choose Atlantic City, because most of our people do not like casinos or play casinos, but they want to see. So definitely Atlantic City is a beautiful city to see. They can see it there. At the same time, when we do the convention generally we do 5 to 12 in the evening. So daytime they will get time to mingle with their family, friends, and relatives, whoever is there, or even there is a nice shopping mall there. They can shop. So but I think it will be one of the best convention this year. 18th, you all invited. Nazmul bhai, you are invited. Tahir bhai, of course, will be. Entire crew will be there. Thank you so much. Thank you. I think date করেছেন আপনারা, ডেট ঠিক করেছেন? হ্যাঁ, ডেট ডিসেম্বর 5 এবং 6। ডিসেম্বর 5 এবং 6। Thank you. Let's talk about New York City politics. আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটি পলিটিক্সে কালকে থেকে আমরা একটা আলোচনা শুরু করেছি, এটা পরে আসছি আপনাদের। প্রথমে জানতে চাই যে জোহরান মামদানিকে নিয়ে নিউ ইয়র্ক পোস্ট আপনার এবং আরো কিছু কনজারভেটিভ কাগজ তারা আপনার রিলিজিয়ানকে নিয়ে কার্ড খেলছে, এবং যে রিপোর্ট ছাপা হয়েছে তা হচ্ছে যে মামদানি বিট্রেজ মডারেট মুসলিম বাই পলিং অ্যারাউন্ড উইথ এক্সট্রিমিস্ট। এখানে ইমাম সিরাজ ওয়াহাদ, যিনি নিউ ইয়র্ক সিটি মুসলিম কমিটির অত্যন্ত পরিচিত একটি নাম, তাকে তার ছবি দিয়ে বলা হচ্ছে হি ইজ এক্সট্রিমিস্ট, হি ওয়াজ কো-কনস্পাইরেটর অফ আপনার ওই যে 1993-তে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, 93-তেই সম্ভবত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে প্রথম যে বম হয়েছে, যদিও ইনডাইট করা হয়নি ওনাকে, বাট তারা এটাকে অ্যাকিউজ করেছে। সো এরপরে আরো অনেক বিভিন্ন বিষয় আসছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এই যে রিলিজিয়াস কার্ডকে আপনি কি মনে করেন? জি, দুঃখজনক হলেও সত্যি যে আমেরিকাতে মুসলিম কার্ড, ইসলামিক কার্ড, টেরোরিস্ট কার্ড, or any kind of bad thing, that will be always first they will think Muslim. But if you look at it, the history of the United States, even last many years when the terrorist issue came, there are I think over 480
terrorist thing happen in America. Less than 2% of those are someone who is a Muslim. Now, they are saying the Post and other conservative news media, Republican, MAGA, and Trump, everybody is saying he's a communist. He is promoting prostitution. He is against the Muslim. Now they are saying that Muslim, those who are against him or those who are supporting Kumo, there is a difference between the Muslims. To me, this is always their goal. This is how they play a game. I think Muslim clearly understands that there is no good Muslim, bad Muslim, this Muslim. Muslim is the follower of Islam. Islam is the main thing, Quran and Hadith. Those who follow Quran and Hadith, they are really Muslim. The rest by name can be many things. That's a different story. We don't want to go there. I think American news media will always try to, because they are dying with the progress and with the standing that Joran has taken. Joran has taken the right standing for the American people, especially New York City, 8.6 million people. This issue of the affordability is not there. He is talking about that. আপনি লক্ষ্য রাখবেন, আপনি তো আজকে এটাতে আপনিও অনেক বছর যাবতই টাইম টিভিতে আমাদেরকে দেখাচ্ছেন বা কথা বলছি আমরা। আপনি দেখবেন যে তারা যদিও জোহরানকে বলে হি ইজ টকিং অ্যাবাউট দি অ্যাফোর্ডেবিলিটি, হি ইজ টকিং অ্যাবাউট দি হাউজিং ক্রাইসিস, হি ইজ টকিং অ্যাবাউট দি চাইল্ড কেয়ার। Every politician before him said the same thing, and they got elected. Now the question is that when Joran articulated it very nicely, went to the public, got the 13% more vote in New York City history, no mayoral candidate received as many votes as in primary than Joran. Still he is bad, he is a communist, because that is what American media does, American conservative does, American New York Post does, and things like that. So we have to be very alert. I think the work that we have done, our community has done, our all other organization has done, is tremendous work, including the media that you lead and others. I think we have to tell the truth. We know what Joran means when he said that we want this city to be affordable. As far as Bangladeshis are concerned, we all are Bangladeshis here, including you are serving Bangladesh community with your news, print and electronic media for many, many years. You will see 30,000 people, Bangladeshi people moved to Albany, 50,000 moved to Buffalo, 20,000 moved to Binghamton. Why they are moving? Because they cannot afford New York City. And New York City, nobody will ever move out of New York City if they could have afford it. Because New York City is the capital of all countries on earth. Capital of the world, we call it. A city that does not sleep. Who wants to live? I have been to almost every state in this country, every capital. But I die when it is more than 3 days in those states. I want to come back here. Same thing with all of us, has the same story to tell. So they are leaving because they cannot afford it. So he is the one who articulated it, and young generation found the reason to support him. And then he is talking about the child care. Child care spoke every mayor before us, from LaGuardia till de Blasio, till even Adam. Adam has made a mistake because he wanted to cut it. He did not realize that this is very important for our cities, and that is why he could not do for his second term, as you can see. Because you don't stop a service that is the crucial for the population, for the people that you serve. So he is talking about now childcare. Then he is talking about free bus. I do not understand this 700 million, why it is bothering them so much. Why they keep asking, even the debate, they keep asking, why you will get $700 million. Money, think about it. You have $12.7 billion budget.
and you are thinking about where you will get $700 million. And so this is what will happen Ji. always. When we are the candidate, attack will come like this. When they are the candidate, then they want to have us to support us to support them, because they are saying the same thing. I don't see any democratic. You have seen 3 leaders has not endorsed him. All the 3 leaders could not endorse him because all of them has received more than $5 million from APEC. So how can you deny their $5 million to support Zohran? They internally, externally may not support, but internally they never told anybody, any Democrat. Yeah, they don't have any choice to go beyond against their party, because it's a party verdict. They are the party nominee, so they can't go against their party nominee. Exactly. Yeah. So whether they endorse or not endorse, people need to know why they did not endorse. Right. They did not endorse because the APEC took them to Israel 10 times so far in last many years for a free visit, for free 5-star living, and so on and so forth. And then when they came back, every election they give them 3 to 4, 5 million. 7.6 million were given to Hakim Zedris. Not a matter of joke, not a penny. It's a huge money. And same thing with the Christian Gillibrand, over 5 million. Same thing with Chuck Schumer, over $5 million. So money talks in America. We have heard this from day one. Right. So so this is what I'm thinking, that even if Post or others criticize him, the time is in our favor. The moment Zohran is standing is in our favor. Thank you so much. Thank you. আবার আপনার election result হোল্ড করেন। আমি দেখি নাজমুল হাসান বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। নাজমুল হাসান, এনিথিং আপনি বলতে চাচ্ছিলেন বোধহয়? নাজমুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ওকে, সো আমরা আচ্ছা মাব্বাই আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আমিন মেহেদিও ভাই আমাদের সাথে আছেন। Yes, I আমিন see মেহেদি উনি কমিউনিটি বোর্ড মেম্বার। He looks very handsome. অলরাইট, ভেরি হ্যান্ডসাম ম্যান। সো কালকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, যেটা এটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর আওয়ার কমিউনিটি, হুইচ ইজ যে আপনি জানেন যে আপনি তো অনেক দিন থেকে এই কমিউনিটির পার্ট হিসেবে কাজ করছেন মূলধারার সাথে, এবং একসময় মনে করা হতো যে ইউ আর দ্য অনলি ওয়ান হু ইজ কানেক্টিং দি বাংলাদেশি কমিউনিটি উইথ মেইন স্ট্রিম। এখন তো অনেকেই করছেন গুড নিউজ। That is called empowerment. রাইট। সো এখন যেটা আলোচনা হচ্ছে যে সিন্স বিল ডি ব্লাজিও স্ট্যান্ড ফর মেয়র, ওই সময় থেকে বাংলাদেশি কমিউনিটি ইজ ভেরি মাচ এঙ্গেজ উইথ দি নিউ ইয়র্ক সিটি পলিটিক্স। বিল ডি ব্লাজিওর ক্যাম্পেইনে আপনি জানেন যে বাংলাদেশি কমিউনিটি ওয়াজ ভেরি মাচ এঙ্গেজ, এবং আপনি জানেন যে বাংলাদেশি কমিউনিটি শুধু এঙ্গেজ ছিল না, জামাইকাতে একটা ফান্ড রেজিং প্রায় $100,000 দে রেজ বাই বাংলাদেশি কমিউনিটি। And then স্ক্যাটার তো আরো অনেক ইয়ে হয়েছে। আমি নিজেও দু একটা ফান্ড রেজিং এ ব্রুকলিনেও গিয়েছিলাম, সেখানেও দেখেছি বাংলাদেশি কমিউনিটি হাউ দে কাম আপ and move forward to help to elect Bill de Blasio. And then elect হওয়ার পরে কিন্তু আর কিছু পাওয়া যায় না, আমাদের কমিউনিটিকে চায়ও না, বিকজ তারা একটা ছবি তুলতে পারলেই মনে করে যে দ্যাটস এনাফ ফর আস। And then এরিক অ্যাডাম উইন করেছেন। এরিক অ্যাডামের সাথেও বাংলাদেশি কমিউনিটি ওয়াজ ভেরি মাচ ইনভলভ। আপনি জানেন এখন জোহরান মামদানি তো অলরেডি নিউ ইয়র্ক টাইমসে, নট অনলি নিউ ইয়র্ক টাইমসে অনেকগুলো একাধিক রিপোর্ট ছাপা হয়েছে হাউ বাংলাদেশি কমিউনিটি আপনার ক্রিয়েট এ হিউজ ইম্প্যাক্ট অন জোহরান মামদানিজ উইন। এবং তিনি তার ভিক্টরি স্পিচে বাংলাদেশের আন্টিদের কথা বলেছেন, আঙ্কেলদের কথাও বলছেন, ইউ নো রাইট। সো আমাদের কমিউনিটির আসলে অনেকেই যে প্রশ্নটি উঠেছে যে আমরা কি শুধু এই লিপ সার্ভিসের মধ্যে থাকবো, যে পলিটিশিয়ান যারা আছে তারা আমাদেরকে একটু জাস্ট বলবে আমাদের কথা, আমরা খুশি হয়ে যাব, ঘরে ফিরে আসবো খালি হাতে, না আমাদের কোনো ডিমান্ড, আমরা কি চাই, এই বিষয়টি তাদের সামনে স্পষ্ট করা। আমি জানি ইউ আর ওয়ান অফ দি গ্রেট অ্যাডভোকেটস ফর আওয়ার কমিউনিটি। আমি যদি শুরু করি, আপনার কাছে আসবো, প্রথমে শুরু করি আমাদের মেহেদি ভাইকে। মেহেদি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? উনি আউট হয়ে গেছে। ওকে, সো এই যে এবার যে জোহরান মামদানির পক্ষে আপনি কাজ করতেছেন, দ্য হোল কমিউনিটি ইজ ওয়ার্কিং, হোয়াট ইজ আওয়ার ডিমান্ড? এনিথিং উই ওয়ান্ট ফ্রম দেম? লাইক আমরা সিটিতে আপনি জানেন যে 6 জন ডেপুটি মেয়র থাকে, কমিশনার থাকে, আরও বিভিন্ন পোস্ট থাকে। নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন পলিটিক্যাল পোস্ট, বিভিন্ন পোস্ট খালি হবে। এইসব বিষয়ে আমরা কি শুধু দিয়েই যাব না, আমরা কি চাইবো, আপনি মনে করেন?
ভেরি গুড কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্ন। এবং আপনার এই প্রশ্নগুলি আনা উচিত, কারণ যেহেতু আপনারা নিউজ মিডিয়াতে আছেন, সেও নিউজ মিডিয়া পছন্দ করে, ইলেকট্রনিক মিডিয়া তো অবশ্যই। বিষয়টা হচ্ছে আসলে আমরা পাচ্ছি, এখন প্রার্থীটাকে কিভাবে ডিফাইন করবেন সেটা হচ্ছে কথা। 6 জন ডেপুটি মেয়র আছে, 36 জন অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার আছে, এরপরে অ্যাসিস্ট্যান্ট টু দি অ্যাসিস্ট্যান্ট, মোট 3000 পজিশন, 3000 গুড powerful standing position comes with mayor. He is going to appoint 3,000 people. There is no doubt about that. People, those who work for him, supported him, voted for him, and among those who are the qualified, they should be considered and they should be given the job. In our community, though we are very much involved with the campaign, as Apni mentioned, de Blasio, Adam, and now this. I think even before, I even remember playing a very important role with David Dinkins. That is why in 1992, I was the only one. Me and Hassan Ali, আপনি হাসান আলী কিন্তু চিনেন না? হাসান আলীকে চিনি, ব্রঙ্কসের হাসান আলী। হাসান আলী আর আমরা এই দুজনই একমাত্র নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে ছিলাম, in the city hall staffে নিউজ কনফারেন্সে ছিলাম, যখন ডেভিড ডিঙ্কেন অ্যানাউন্স করে এর জন্য ওই অল্টারনেটিভ ডে 3 days পার্কিং। Right. It has 3 days. This is the first time he declared either alternate day parking as well. So that was a huge. We are still enjoying it, and we will be enjoying the rest of our life. So then আসেন ব্লুমবার্গের সময় আমরা Giuliani did nothing for us, but as a whole for the city he has done some cosmetic, making beautification, making crime bringing down. Restricted image থেকে বের করে নিয়ে আসা, so not a bad contribution for our community. It's a good thing. Our people could travel at night and so on. So then came Bloomberg. He was so rich, he came with 4 billion. 12 years later, he left with 32 billion. I'm not saying that he stole money, but he made money through the cities, the rest of the connection. He has connection, but I think that is the time. In 12 years, 4 billion goes to 32 billion. It's a lot of money. So, but I don't go for that because that's not my venue or my domain. What I am saying to you, he did not do much. So what is our demand now? Okay, so now I am coming. Two kind of demand. One, administrative demand হতে পারে, একটা পলিটিক্যাল ডিমান্ড, দুটোই হতে পারে আমাদের। না আমি এই দুইটাতে আসবো। তো এরপর আসলো ডি ব্লাজিও। আর কিছু না হোক, ডি ব্লাজিও gave us Eid holidays. In 2012 he was elected. That was promise he made to us in Asal and other people. And finally in 2015 September fall he announced that Eid holiday will be now on both Eids, Eid al-Fitr and Eid al-Adha. So that's good. So Eid al-Fitr, Eid al-Adha, we got 3 days of alternative parking. We got due to this 2 mayor, but it took us 24 years. Now come to Adam. Adam came. He could not do much. He gave daily holiday. As a South Asian organizer, I believe that that's a gain. Our community, irrespective of whatever their religion is, but it's a very favorite holiday for them. We got that. And then at the same time, during the de Blasio time, we also, I think that was Bloomberg. Bloomberg did not do much, but he gave one thing. During his time, we started getting the ballot in Bengali hospital during the process of many people, including my wife, as you know that. So this is where we are. Now, Johran Mamdani, Adam spoiled everything because he started going to the visiting the house of our community people, and I think sometime I heard that even if there is a store open, he will be there too. Bangladeshi people will invite him, will call him, he'll go there. Unfortunately, I was nowhere to be found in those days. So what I'm saying, then now it is our own. What will happen? Mamdani, I think already promised, you may have heard it many times,
that every news media has interviewed him, including Fox. They also interviewed him. They're asking him, you don't have any experience. How you're going to run the biggest city on earth? Ji. He said that he will hire the most qualified people, and which is possible because those who have served previously in different capacity with the other mayors, other governors, he can pull them easily. Now, at the same time, as far as I am concerned, they told me that, Mafi, you have anybody in the community, let them submit the resume. Ji. So I think resume should be submitted by our community. The question is, and I believe so too, you will not get a job because you did so much for him during the campaign. You will not get a job because you are Bangladeshi or the aunties told you to get a job. No, you have to be qualified to run the position that can contribute to. So আমাদের কমিউনিটি সে আবার স্যার আপনি আছেন, আমাদের মেহেদি ভাই আছেন, রাইট? সো আমাদের কি কোনো এইরকম ফোরাম আছে যে ফোরাম উইল ব্যাট দি ফিট ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করতে পারে এবং এটা প্রপোজ করতে পারে, এই ধরনের কোনো ফোরাম আপনারা করার চিন্তা করছেন? ফোরাম তো আসবে ব্যক্তিগতভাবে যে কমিউনিটি থেকে যারা যেটা করতেছে। আমি ব্যক্তিগতভাবে আমি যারা আমাদের সাথে আসাল করেন, নিউ ইয়র্ক সিটিতে আমাদের 10টা চ্যাপ্টার, নিউ ইয়র্ক সিটিতে আমাদের 8টা চ্যাপ্টার, লং আইল্যান্ড এবং আলবানি বাদে 8টা চ্যাপ্টার। আমরা এই 8 চ্যাপ্টারে অ্যানাউন্স করছি অলরেডি। আপনাদের মধ্যে যদি কেউ কোয়ালিফাইড থাকে, আপনারা যদি মনে করেন যে ইয়েস আই এম রেডি টু টেক এ জব দ্যাট ইজ বিগার দেন my old job, you should send it. At the same time, today I am announcing it here because I know many people will be heard and many people will know that yes, the opportunity are coming. Yes, even we may have our people in other places, other private sector. They can also apply, I think, because definitely the process has begun. You know why? Because you will be mayor on the 4th of November. Then you have less than 2 months to prepare everything. So definitely they will be starting. So I think right now what is going on mostly is the transition team. I have not spoken with them recently, but I think transition team, they are hiring people who will help them transition from Adam to, if it is Joran. So I think definitely within our community, I think few people will be on the transition team, which I have no idea. But being on the transition team in previous controller, public advocate, and mayor, I feel that our people should get. Thank you. ওয়েট, আমি একটু মেহেদি ভাইয়ের সাথে কথা বলি, আপনার সাথে আসতেছি আবার। মেহেদি ভাই, আপনি তো অনেকদিন থেকে এই কমিউনিটিকে সার্ভ করে আসছেন এবং আপনি কমিউনিটি বোর্ড মেম্বার। যেটা আমি বলছিলাম যে দুই ধরনের হতে পারে, দুটো জিনিস। একটা হলো যে ওকে উই ক্যান হ্যাভ এ টিম, যে ট্রানজিশনাল যে টিম হবে, এই টিমের কাছে প্রপোজ করা যে আমাদের কমিউনিটি কন্ট্রিবিউট হিউজ ইন টার্মস অফ দি ডোনেশন অ্যান্ড দি political voting both and political campaign. So this is our demand যে এই পোস্টে আমরা এই জিনিস এই লোকদেরকে আমরা হায়ার করার অনুরোধ জানাচ্ছি। আর একটা হলো পলিটিক্যাল বিভিন্ন জায়গা খালি হবে, এই জায়গায় আমরা আমাদের লোক চাই। what is your thought and strategy on it? Assalamu alaikum. Thank you Tahir bhai for having me here. আমি সালাম জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, প্যানেলিস্ট যারা আছেন। আমি আমাদের শ্রদ্ধেয় মিসবা ভাইকে দেখতে পাচ্ছি। এই মিসবা ভাই আর হলো আমাদের মোর্শেদ আলম ভাই। I just drop him at home and then I'm in the car, so I'm talking with you. I'm so glad to see these two faces in the community, and it was like from 90s. At that time, I know these two person as a community, like mainstream জন্য যারা কাজ করে, এই দুইজন মানুষকে আমি চিনতাম। এটা হলো আমার একবার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা সবকিছু। আর এই দুইজনের একজনকে আমি আজকে পেয়েছি। আমি এতক্ষণ ধরে শুনতেছিলাম, উনারও কিছু আমার কথা শুনতে হবে। সেটা হচ্ছে কি যে উই বিন গিভিং এ লট
আর এইবার জোহরান ক্যাম্পেইনে বাংলাদেশি কমিউনিটি একবার বম ব্লাস্ট করতেছে, এরকম যে ওরা সবাই দেখেন এই জোহরানকে নিয়ে বেশি মাতামাতির জন্য কোমোকে নিয়ে আসতেছে, আসো তোমরা, আমরা আমাদের কাছে ভিড়ানোর জন্য চেষ্টা করতেছে, সেরকম দেখতেছি। সো দিস ইজ দ্য টাইম ফর আস আমাদের অ্যাচিভমেন্ট গুলোকে, ওই যে বলতাম আমরা শুধু ফটো সেশন করি সেগুলি কিন্তু সেইখানে থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে কার্যকরী কিছু কাজ করতে হবে। আর সেই কাজগুলোর মধ্যে যেমন নাম্বার 1 আমি বলবো, এইবার যদি আমাদেরকে গতকালকে আমি ক্লোজলি কাজ করতেছে, আর আমাদের মিসবা ভাইও আছেন, এইবার হলো কি আমাদের কিন্তু আমাদের হিস্সাটাকে ওর প্রত্যেক কমিউনিটি তাদেরকে কিন্তু আগে থেকে তারা বলে যে তাদের এই জিনিসগুলো তাদের দরকার। আমাদেরকে বলতে হবে এই যে আমাদের এই অ্যাস্টোরিয়ার 36 জোহরান কিন্তু আমার ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলিম্যান। I've been working with him very closely. যখন সে ইলেক্টেড হয়েছে, রি-ইলেক্টেড আমার কাছে আবার আসছে, তখনও আমি খুব সে আমার বাসায় আসছে, আমি তার জন্য সিগনেচার কালেক্ট করছি, তার জন্য ডোনেশন দিছি, তারপরে ডোনেশন কালেক্ট করছি। সো we've been working for this person and this particular ডিস্ট্রিক্টে। আর এই ডিস্ট্রিক্টের একজন প্রতিভাবান যিনি নাকি আগে প্রুফ করছেন, যিনি she proved that she could do that, আমাদের মেরি জুবাইদা। আমরা এইবার আমাদের সমস্ত লিডারের কাছে আমি আহ্বান জানাবো, আমাদের অন্য যেগুলো ডিমান্ড আছে, আপনি যে বললেন একটা তৈরি করা, we need to have all the leaders need to sit down and decide that what are the needs we have, and we have to do it before election. এখনই আমাদের তাদের কাছে বলতে হবে, তাদেরকে এইটার জন্য, এই সিটটার জন্য তো এটা আমাদের পাওয়া। আমি বলবো যে সে যেন আমাদেরকে সাপোর্ট করে, এই সিটটা যেন আমরা পাই। এইটার এই কাজটা অ্যাটলিস্ট এইটুকু যদি আমরা তার কাছ থেকে আগেই পাই, ইট উইল বি ইজি ফর আস টু গো থ্রু উইথ হার। আমরা তাকে নিয়ে আগে বাড়তে সুবিধা হবে। আমরা মেরি জুবাইদা ভাবিকে আমরা করতে পারবো। আমি ভাবি বলে ফেললাম, আর আই নো হার ফর লং টাইম উইথ your family, but it is our time, and she is not going to be alone. If Joharan gives her the support, it's going to be big achievement for her and for us. And এইটুকু আমরা আশা করি যে এইটুকু আমাদের পাওয়া উচিত। আর এই ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় মিসবা ভাই, আমাদের মোর্শেদ আলম ভাই একটু আগে আসছিলেন, আমাদের সাথে ছিলেন, উনিও আশা প্রকাশ করছেন মেরি শি ইজ কোয়ালিফাইড, not as a Tahir's wife, not as a Bengali woman. She is a Muslim qualified woman, and we need to work for her to select in the district 36. And এটা আমাদের অন্তরে চাওয়া। উনি আমার ডিস্ট্রিক্টের উনি অ্যাসেম্বলি উইমেন হবেন। It would be, I would be so proud. আপনি জানেন আমি 5 বছর আগে আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে আমরা প্যান্ডামিকের সময় যখন নাকি এই চারদিকে সবকিছু বন্ধ ছিল, তখন এই বাংলাদেশি কমিউনিটিকে চলো যাই মূল ধারায় এই স্লোগান দিয়ে কমিউনিটি মুভ ইনটু দ্য মেইন স্ট্রিম, এই কথা বলে আমরা যাত্রা শুরু করেছিলাম। উইদিন 2 ইয়ার্স আমরা আলহামদুলিল্লাহ সিনেট, স্টেট, কংগ্রেস, সিটি হল সব জায়গা থেকে আমরা রেকগনাইজেশন বাংলাদেশি কমিউনিটি থেকে রেকগনাইজ পেয়েছি। কারণ এটা হচ্ছে কি আমরা উই আর ইন দ্য ভেরি বেসিক দ্য গ্রাউন্ড লেভেল, গ্রাস রুট লেভেল কাজ করতেছিলাম ফর দ্য কমিউনিটি, এন্ড দে ওয়াচ দ্যাট এন্ড দে রেকগনাইজ দ্যাট ইফ দে কুড। এন্ড আজকে ওইটা আমরা তখনও বলছি, এখনো বলছি, ইউ ডোন্ট হ্যাভ টু কাম টু আস, এভরিওয়ান লেটস স্টার্ট ডুইং দিস এন্ড দেন দে উইল কাম, এন্ড দ্যাটস হ্যাপেন। আজকে তো সেখানে অনেক তখনকার এই যে মুর্শেদ ভাই আর এই 90-র দশকের ওনাদের দুইজনের কাজ এত বছর পরেই ওই মিক্সড হয় নাই। আজকে কিন্তু সব জায়গায় আমাদের মুর্শেদ ভাই আছে, আজকে কিন্তু সব জায়গায় আমাদের মিসবা ভাই আছে। এইটা দ্যাটস দ্য ডিফারেন্স। আমাদের মিসবা ভাই যেগুলো সুন্দর করে বলে গেলেন, হ্যাঁ আমরা সাউথ এশিয়ান হিসাবে আমাদের কতগুলি পাওয়া সবাই সম্মিলিত, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল বাংলাদেশি কমিউনিটি হিসাবেও আমাদের নিজেদেরও কিছু পাওয়ার দরকার আছে। আর সেই পাওয়াগুলির জন্য আমি মনে করি এখন মুখ্যম সময়, and we need to, all our leaders need to speak up for our rights, our demand and our achievement. And not only this, আমি বলবো এইখানে মেরি ভাবিকে, ওইখানে আমাদের মাহতাব আছে, মাহতাব অনেক দিন ধরে সে ফিল্ডে কাজ করতেছে। So we need to talk about those matter with our leaders whenever we are going to support them. So these are the things that we need to bring up.
তো আস্তে আস্তে আমরা ওদের সাথে মিলেমিশে আমরা যখন কাজ করা শুরু করব, আমাদের সমস্ত কাজগুলো খুব ইজি হবে। আমাদের ওই যে বলি আমরা যে শুধু ফটো সেশন, সেখান থেকে কতটা বের হতে পারছি সেটা প্রুফটা করতে হবে আমাদেরকে ওইটা দিয়ে, এন্ড দেন দ্যাটস গোইং টু বি আওয়ার অ্যাচিভমেন্ট। তো পরে আস্তে আস্তে আমরা সিটি হলে যাওয়া কিংবা এই সিনেট কংগ্রেস সব জায়গাতে যাওয়ার জন্য কিন্তু আমরা তখন কোয়ালিফাই করব। আমাদের নতুনরা আজকে আরো একটা ব্যাপার হলে যে আজকে আমাদের নিউ জেনারেশন যেভাবে জোহরানের পিছনে নামছে, দিস ইজ দ্য টাইম উই নিড টু ক্যাচ দেম। জি, এখন ওদেরকে এই করতে হবে যে তুমিও পারবা সেটা করতে। কমিউনিটি আগে তো একটা বেটিং সিস্টেম আমাদের থাকতে হবে যে ওয়েদার দিস ক্যান্ডিডেট ইজ ফিট ফর দিস পোস্ট। সো ইজ দেয়ার এনিথিং আপনারা এই ব্যাপারে চিন্তা করছেন যে আমরা যারা যদি পলিটিক্যাল ক্যান্ডিডেট কেউ হয় অথবা কোনো পোস্ট আমরা চাই, আমরা এমন লোককে প্রপোজ করব যে লোক ফিট ফর দিস পোস্ট, এই ধরনের কোনো চিন্তা আছে আপনাদের? জি, আমরা তো এটা সবসময় করি। আমাদের আসালের যে ধরেন এখন আমি বলছি 8টা চ্যাপ্টার, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ওই এলাকাতে যিনি ভোটে দাঁড়ান জি তিনাদেরকে আমরা স্ক্রিন করি। তো এটা একটা এক্সাম্পল, ব্রঙ্ক চ্যাপ্টার নিয়ে কথা বলি কুইকলি, আমি শেষ করবো 1 মিনিটে। তো ওখানে 3 জন অলরেডি অ্যাসেম্বলির জন্য দাঁড়াইছে। তো আমাদের আসালের সেক্রেটারি সহ পলিটিক্যাল অ্যাকশন ডিরেক্টর সহ একটা কমিটি তৈরি করছেন 27 জন। কেন 3 জন ক্যান্ডিডেট হইয়া দাঁড়াইলে কিছুই হবে না, একজনই পারার কথা না, যদি 3 জন হয় তো আজকে তাদের ওই মিটিং দিচ্ছে। ওই মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়ে একজনকে স্থির করছে যে ইনি দাঁড়াবেন বাঙালিদের পক্ষ থেকে আগামী জুন মাসে যে প্রাইমারি অ্যাসেম্বলিতে, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87। ঠিক হয়েছে নাকি? একজন ঠিক হয়েছে? একজন ঠিক হয়েছে। ওনার নাম কি? আলহামদুলিল্লাহ, জাকির হোসেন। জাকির হোসেন নাকি না জানি কি একজন, জাকির চৌধুরী সিপিএ। জি, জাকির চৌধুরী সিপিএ। আচ্ছা, তো এখনো এরপরও আসালের এন্ডোর্সমেন্ট কিন্তু শেষ হয়। আসাল এখন ওয়েট করবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারিতে যিনি ইনকামবেন্ট ক্যারিনা রায়াস, হু ইজ দি চেয়ারম্যান অফ দি সমুস, ইউ আর দি ফিউচার, ল্যাটিনো 57 ইলেক্টেড অফিসিয়াল আছে, তাদের কমিটির চেয়ার। উনি হচ্ছেন আমাদের বর্তমান অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87 এর অ্যাসেম্বলি ওয়ামেন। তিনি বাই প্রফেশন নার্স। উনি আসছেন লোকাল 1199 থেকে, এবং নিউ ইয়র্ক সিটির এমন কোন ইউনিয়ন নাই যে তাকে এন্ডোর্স করেন না, এবং উনি নিউ ইয়র্ক স্টেটে লেবার সেক্রেটারি, লেবার চেয়ারম্যান। তো দিস ইজ এ ভেরি টাফ সিচুয়েশন। সো নাও হোয়াট we'll take an interview in February among Bangladeshi candidate. Now we know Zakir Chowdhury and then Karina Rayas, and there might be other candidate by this time. জি জি জি, Because Karina has a fundraising I think tomorrow because she knows that somebody is running against her. So anyway, that interview when we take আমাদের ওখানে যে এক্সিকিউটিভ বোর্ডে যারা আছেন 52 জন, তো এর ভিতরে আমরা মনে করি 16 জনকে আমরা সবসময় ডাকি। এই 16 জন, প্রত্যেকটা কমিটিতে 16 জন করে হইল স্ক্রিনিং কমিটি মেম্বার। তো ওনারা ইন্টারভিউ নিবেন 2 জন, ওনাদের মধ্যে ভোটাভুটি হবে। ভোটাভুটি হয়ে এটা আমাদের আপনি ব্রঙ্কসের কথা এই বলছেন, প্রসেসটা আমরা করি নাই, কথা হচ্ছে। তো আমরা কিন্তু খুব সূক্ষ্মভাবে ক্যান্ডিডেটকে চুজ করি, এবং এই জন্যই আমাদের 96% অল এন্ডোর্স ক্যান্ডিডেট উইন্স, এবং সেই জন্য আমরা মনে করতেছি জোহরান হ্যাজ 96% চান্সেস। Okay, thank you so much. Mehdi bhai, any other question? আমি কিন্তু আমার অ্যানসারটা আমার বড় ভাইয়ের কাছ থেকে পাইনি। সো আই জাস্ট ওয়ান্টেড টু নো, আর ইউ উইলিং টু সাপোর্ট হার এন্ড আস্ক দ্য ডিমান্ড টু আওয়ার হবু আমাদের মানে ফিউচার মেয়রের কাছে, এটা আমাদেরকে আমরা কি তুলতে পারি কিনা, সেই ব্যাপারে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম প্লিজ। আমাকে জিজ্ঞেস করতেছেন? জি জি জি, মির্জা ভাইকে জিজ্ঞেস করতেছি। আচ্ছা, না আমি তো বললাম আমরা এখনো এন্ডোর্স করব। আমরা এন্ডোর্স করব, এই ইলেকশন তো নভেম্বরের 4 তারিখে শেষ। নভেম্বরের 4 তারিখ থেকে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যেখানে যেখানে কন্টেস্ট হবে সেটা নিয়ে চিন্তা। মেরি ভাবি আমাদের রাডারে আসেন, উনি আমাদের রাডারে আসেন এই জন্য কারণ শি ইজ ট্রাইং ফর মেনি ইয়ার্স নাও। আই থিঙ্ক শি ইজ গেটিং সিজনড, দ্যাটস এ গুড থিং। শি ইজ আন্ডারস্ট্যান্ডিং, শি ইজ লার্নিং, শি ইজ yet to go long way. Astoria, the district, as you said, Johran is becoming the mayor, if he becomes.
If he do not become mayor, he will go back to his seat. He don't have to surrender it. He has to go. No. So that means if I now endorse him, it will be foolish. So we have to wait anyway by November 4. So that is first part. Second part is that after November 4, I think already 2 other persons already announced. I heard. I don't know whether it's true or false. Not Bangladeshi. They are, other people. So নভেম্বরের পরে দেখা যাবে, এরপরে আমরা দেখবো আর কারা ক্যান্ডিডেট। জোহরান যদি ফিরে না যায়, উনি যদি মেয়র হন, তাহলে জোহরান has the best say into this, because he has been running this district. He has been getting re-elected, as you said, brother Mehdi. You helped him get elected. He came to your house. Definitely, he has many other people like you. He has to talk to them, and then he'll say, yes, I support Mary, because Bangladeshi people has done so much. Now, another question related to me is this: should we ask him now? Yes, you can go ahead and ask him. You can look, Mehdi, if you are Manbani, if you are elected, will you support Mary Zubaida as our candidate? You can say that. I can say that too. But I will wait until November 4. Because for me, it is a little bit awkward. Because I know election is over only when the last vote counts. You get what I'm saying? So that is why I will wait. But we have the soft corner. We have our radar is alert about Mary Zubaida, because I think among our candidates in different time, we have seen, and even you remember in district 37. No, in 27 where I live, 24, 6 people ran for city council. We interviewed all 6 of them, but we could not endorse them. And some of them even our member. That is how it is. Because as Tahir mentioned, you have to be able to winnable candidates. Then you have to have money. I think you guys have to. Yeah, so we have to finish. Can I mention one thing here? 1 second. Mr. Bhai, you are right that আপনি ইশের পরে করবেন, কিন্তু মেরি ভাবির ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। শি র্যান বিফোর এন্ড শি প্রুভ দ্যাট, উনি বাংলাদেশি কমিউনিটির মধ্যে সবচাইতে বেশি ভোট পাইছে। আর একটু যদি আমরা উনাকে বুস্ট করতে পারতাম, উনি কিন্তু তখন অ্যাসেম্বলিম্যান হয়ে যেতেন। সো উইল ইউ কনসিডার, ইনফর্ম দ্যাট the Zohran, since she was the candidate before, so is there any chance that in Bangladeshi community that মেহেদী ভাই, আমার মনে হয় উনি যে উত্তর দিয়েছেন যে জোহরানকে এখন হয়তো কোনো সভা সমিতিতে বলা যেতে পারে এইভাবে যে আমরা আমাদের বাংলাদেশের রিপ্রেজেন্টেশন চাই এই জায়গায়, বাট উনি এই মুহূর্তে যেহেতু এখন ইলেকশন শেষ হয় নাই, সুতরাং এই মুহূর্তে এই এন্ডোর্সমেন্টটা চাওয়া তার কাছে ঠিক হবে না, বিকজ স্টিল এন্ডোর্সমেন্টটা না, ওইটাই আগে থেকে একটা প্রমিস যে আমরা একজন, হ্যাঁ ওইটাই অ্যাট লিস্ট এক্স্যাক্টলি বিকাম দি মেয়র, দেন মেয়র এই সিটটা কি আমাদের কমিউনিটির জন্য, উই ওয়ান্ট আওয়ার রিপ্রেজেন্টেশন, এটা দাবি করা যায়, বাট দিস ইজ দ্য থিং, এক্স্যাক্টলি রাইট, দিস ইজ দ্য থিং, and I will be strong on that too. Thank you. মাহবেজ বাবা এইটাই বলেছেন যে আমরা দাবি করতে পারবো এখন যে আমরা তোমার যে সিট যদি খালি হয়, তুমি যদি উইন করো, দেন তোমার জায়গায় আমরা আমাদের বাংলাদেশিদের একটি রিপ্রেজেন্টেশন চাই। তুমি সাউথ ইস্টার্ন ছিলা, এই সিটটি আমরা চাই। And we work very hard for it. There is no doubt about that. Exactly. Thank you. That's the thing that we need to do. We have to work together, and we'll see what is the other issues, and also wish you all the best to success your SAL convention in New Jersey. Inshallah, you all are invited. Yeah, inshallah, I'll try. Inshallah. Thank you. Thank you so much. And I always proud. We feel proud for you, brother. Thank you so much. Me too. Mehdi bhai, আপনার কাছে আমার নাম্বার আছে? যে আমি ভাবির কাছে আছে, ভাবির কাছে আছে। After the program, ভাবির কাছে আছে, অসুবিধা নেই। I will give him. Okay. Thank you very much. Thank you so much. ধন্যবাদ। Thank you আমিন মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এই পর্যন্ত, একটু দেরি হয়ে গেল, এখন শুরু হবে টাইম পলিটিক্স অনুষ্ঠান। আশা করি দেখবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।